ক্যারিয়ার অ্যান্ড পার্সোনাল ডেভেলপমেন্ট 101 কোর্সে আপনাদের স্বাগতম। আজকে আমাদের প্রথম লেকচার কভার লেটারের কারিকুরি। এই লেকচার থেকে আমরা শিখতে পারবো কিভাবে কভার লেটার লিখতে হয়, কভার লেটার লেখার সময় কোন কোন বিষয়গুলোর দিকে নজর রাখতে হয়, অথবা কিভাবে কভার লেটার লিখে আপনি আপনার নিয়োগদাতার মনোযোগ আকর্ষণ করতে পারেন। লেকচারের সবগুলো স্লাইডই আমি প্রথমে বাংলায় করতে চেয়েছিলাম, কিন্তু যেহেতু কভার লেটার শব্দটাই ইংরেজিতে এবং সেই সাথে এর সাথে সম্পর্কিত বিভিন্ন টার্মস গুলোও ইংরেজিতে, সেহেতু শেষ পর্যন্ত আমি ইংরেজি স্লাইড ব্যবহার করেছি, তবে প্রত্যেকটা স্লাইডেরই বাংলায় বর্ণনা দেওয়া আছে। তাহলে চলুন শুরু করা যাক। শুরুতেই দেখে নেওয়া যাক কভার লেটার কি। কভার লেটার হচ্ছে এক ধরনের ব্যবসায়িক পত্র। এই পত্রে আপনি আপনার যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতা বর্ণনা করার মাধ্যমে নিয়োগদাতার দৃষ্টি আকর্ষণ করবেন এবং সেই সাথে আপনি কোন পদের জন্য আবেদন করছেন সেটা জানাবেন। এই পত্রটি সাধারণত রেজিউমের সাথে পাঠানো হয়। সাধারণত কভার লেটারের মাধ্যমে সুনির্দিষ্ট যোগ্যতা এবং দক্ষতা তুলে ধরার মাধ্যমে কিভাবে আপনি যোগ্যতর প্রার্থী এই বিষয়টি আপনি ফুটিয়ে তুলতে পারবেন। কভার লেটার আপনার এবং নিয়োগদাতার মাঝখানে এক ধরনের সেতু হিসেবে কাজ করবে। কভার লেটার আপনাকে এবং আপনার রেজিউমেকে নিয়োগদাতার কাছে পরিচয় করিয়ে দেবে। কভার লেটার মূলত সুনির্দিষ্ট পদে আপনার কাজ করার আগ্রহ, দক্ষতা এবং যোগ্যতাগুলো আপনার সম্ভাব্য নিয়োগদাতার কাছে তুলে ধরবে। এবং একটা কথা মনে রাখতে হবে, রেজিউমের সাথে আপনাকে অবশ্যই একটি কভার লেটার পাঠাতে হবে। অনেক সময় বা চাকরির বিজ্ঞাপনে বলা থাকে না যে কভার লেটার পাঠাতে হবে, অনেক সময় বলা থাকে যে শুধু আপনার রেজিউমেটি পাঠান। যদি শুধু রেজিউমেই পাঠাতে বলা হয়ে থাকে, সেক্ষেত্রেও আপনাকে অবশ্যই একটি কভার লেটার সাথে পাঠাতে হবে। কভার লেটারের লক্ষ্যগুলো কি দেখা যায়। শুরুতেই আমরা জেনেছি যে আপনার দক্ষতা, যোগ্যতা, আগ্রহ এই বিষয়গুলো তুলে ধরাই কভার লেটারের লক্ষ্য। সেই সাথে হচ্ছে আপনার একটা ভালো ফার্স্ট ইমপ্রেশন তৈরি করাও কভার লেটারের লক্ষ্য। এছাড়া সম্ভাব্য চাকরিদাতাকে আপনার রেজিউম পড়তে আগ্রহী করে তুলতে পারে এই কভার লেটার। সেই সাথে অন্যান্য আবেদনকারীর তুলনায় আপনি কিভাবে যোগ্যতর সেই বিষয়টি আপনি কভার লেটারের মাধ্যমে তুলে ধরতে পারেন। এবং কভার লেটারের একমাত্র গোল মূলত বলা যায় ইন্টারভিউতে ডাক পাওয়া। কভার লেটারের মাধ্যমে এমন না যে আপনি চাকরি নিশ্চিত করছেন। কভার লেটারের লক্ষ্য হচ্ছে ইন্টারভিউ বা সাক্ষাৎকারের জন্য ডাক পাওয়া। চাকরি পাওয়ার জন্য অনেক রকম পরীক্ষা থাকে, লিখিত পরীক্ষা থাকতে পারে, সাক্ষাৎকার থাকতে পারে, এছাড়া আরো অন্যান্য পরীক্ষা থাকতে পারে। সুতরাং কভার লেটারের লক্ষ্য হচ্ছে প্রাথমিকভাবে আপনাকে পরিচয় করিয়ে দেওয়া এবং সেই সাথে পরবর্তী পরীক্ষাগুলোর জন্য ডাক পাওয়া। এখন দেখে নেওয়া যাক কভার লেটারের সমার্থক শব্দগুলো কি কি। কভার লেটারকে অনেক সময় কভার লেটার, কভারিং লেটার, মোটিভেশন লেটার, মোটিভেশনাল লেটার, লেটার অফ মোটিভেশন, লেটার অফ ইন্টেন্ট, এরকম অনেক নামেই ডাকা হয়। অনেক চাকরির বিজ্ঞাপনে বলা থাকে আপনার রেজিউমের সাথে একটি লেটার অফ ইন্টেন্ট পাঠান। তো লেটার অফ ইন্টেন্ট বা এই ধরনের অন্য কোনো শব্দ দেখলেও ঘাবড়ে যাওয়ার কিছু নেই, মূলত সেগুলো কভার লেটারেরই প্রতিশব্দ। এখন দেখে নেওয়া যায় কভার লেটার কত ধরনের হতে পারে। কভার লেটার মূলত দুই রকম, একটা হচ্ছে লেটার অফ অ্যাপ্লিকেশন আর একটা হচ্ছে লেটার অফ ইনকোয়ারি। তো লেটার অফ অ্যাপ্লিকেশন যেটা হচ্ছে সুনির্দিষ্ট কোনো জব বা সুনির্দিষ্ট কোনো চাকরি, যে চাকরির বিজ্ঞাপন কোনো পত্রিকায় বা কোনো ওয়েবসাইটে দেওয়া হয়েছে, সেই পদের জন্য আপনি যখন আবেদন করবেন তখন আপনাকে যে কভার লেটার লিখতে হবে সেটা হচ্ছে লেটার অফ অ্যাপ্লিকেশন। লেটার অফ ইনকোয়ারি হচ্ছে আপনি যখন কোনো একটা কভার লেটার লিখছেন কোনো কোম্পানির কাছে, কিন্তু আপনি তাদের কোনো সুনির্দিষ্ট চাকরির বিজ্ঞাপন দেখেননি, কিন্তু ধারণা করছেন যে তাদের কোনো চাকরির পদ খালি থাকতে পারে, অথবা আপনার কোনো আত্মীয় বা কোনো পরিচিত কারোর কাছে শুনেছেন যে এই প্রতিষ্ঠানে এরকম কোনো পদ সৃষ্টি হতে যাচ্ছে বা এই পদে তারা ভবিষ্যতে লোক নিতে চাচ্ছে। সেক্ষেত্রে আপনি এইচআর ম্যানেজারের কাছে একটি কভার লেটার লিখতে পারেন। সেক্ষেত্রে এটা হচ্ছে লেটার অফ ইনকোয়ারি। তবে লেটার অফ ইনকোয়ারি লেখার ক্ষেত্রে আপনাকে যেটি মনে রাখতে হবে সবসময় সেটা হচ্ছে আপনাকে প্রথম সুযোগেই রিডার্স অ্যাটেনশন বা পাঠকের মনোযোগটা আকর্ষণ করতে হবে। সাধারণত যেহেতু এই চাকরিটার কোনো বিজ্ঞাপন দেওয়া হয়নি, সেহেতু হঠাৎ করে একটা চিঠি পেলে তিনি সেটা পড়ার জন্য মনোযোগী নাও হতে পারেন। তো আপনি যদি সহজেই নিয়োগদাতার মনোযোগ আকর্ষণ করতে পারেন, সেক্ষেত্রে তিনি আপনার কভার লেটারটি হয়তো পড়বেন বা পরবর্তীতে আপনার রেজিউমেটি দেখবেন এবং যদি যোগ্য মনে করেন হয়তো তার ফাইলে রেখে দিবেন। ভবিষ্যতে কোনো সম্ভাব্য পদের জন্য আপনাকে কল করা হতে পারে। প্রথমেই আমরা একটা লেটার অফ অ্যাপ্লিকেশনের স্যাম্পল দেখে নেব। শুরুতেই বলে রাখছি, এই লেকচারে যেসব স্যাম্পল ব্যবহার করা হয়েছে সব ক্ষেত্রেই আমি শিক্ষক ডট কম লিমিটেড এরকম একটি কাল্পনিক প্রতিষ্ঠান ধরে নিয়ে আবেদন করেছি এবং প্রত্যেকটা ক্ষেত্রেই ইনস্ট্রাক্টর পদের জন্য আবেদন করেছি। সুতরাং এই স্যাম্পলগুলো আপনারা দেখলে
পরবর্তীতে যে কোনো পদের জন্য আবেদন কিভাবে করতে হয় সেটা বুঝতে পারবেন। শুরুতেই দেখে নেওয়া যাক একটা লেটার অফ অ্যাপ্লিকেশনের স্যাম্পল। প্রথম প্যারাগ্রাফটা কিভাবে লিখতে হবে। I believe that my knowledge of education field and my proven communication and instruction skills make me a strong candidate for the position of instructor that was posted by the shiক্ষক.com limited. এছাড়া আরেকটা লেটার অফ ইনকোয়ারি স্যাম্পল দেখে নেওয়া যাক। লেটার অফ ইনকোয়ারি যেহেতু আপনি কোনো রিক্রুটমেন্ট ম্যানেজার বা হায়ারিং ম্যানেজারের কাছে লিখবেন এবং তিনি একটি প্রতিষ্ঠানের সদস্য, সেক্ষেত্রে আপনি এভাবে শুরু করতে পারেন। এজ এ মেম্বার অফ ওয়ান অফ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং ই এডুকেশন সার্ভিস প্রোভাইডার, do you have any opening in your acquisitions department for a recent university graduate with a major in education and teaching experience? এটা মূলত ফ্রেশ গ্রাজুয়েটদের জন্য এই ধরনের স্যাম্পলটি তৈরি করা হয়েছে। এখন দেখে নেওয়া যাক কভার লেটারের দৈর্ঘ্য কতটুকু হতে পারে। jobsearch.about.com এই ওয়েবসাইটটি বিভিন্ন নিয়োগদাতার উপর একটি জরিপ পরিচালনা করেছিল। এই জরিপ থেকে দেখা যাচ্ছে 12.6% নিয়োগদাতা ফুল পেজের কভার লেটার পছন্দ করেন এবং সর্বোচ্চ 43.7% অর্থাৎ সবচেয়ে বেশি নিয়োগদাতা পছন্দ করেছেন হাফ পেজের কভার লেটার। আবার 19.5% নিয়োগদাতার কোনো রকম কোনো প্রেফারেন্স নেই এবং যত ছোট হয় কভার লেটার ততই ভালো, এরকম বলেছেন 24.1% নিয়োগদাতা। সুতরাং দেখা যাচ্ছে কভার লেটার যত ছোট হয় ততই ভালো, নিয়োগদাতারা ততটাই বেশি পছন্দ করবেন। তবে আমরা বলবো কভার লেটার এক পেজের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত। সেই সাথে এই এক পেজের কভার লেটারে আপনি একটি প্যারায় লিখবেন ইন্ট্রোডাকশন বা আপনার পরিচিতিমূলক প্যারাগ্রাফ। একটা বা দুইটা প্যারাগ্রাফ আপনি লিখতে পারেন আপনার স্কিল বা দক্ষতা প্রমাণ করার জন্য। পরবর্তী একটা বা দুইটা প্যারাগ্রাফ আপনার বিভিন্ন অতীত অভিজ্ঞতা এবং অতীতে আপনি কি কি অর্জন করেছেন সেটা বর্ণনা করতে পারেন। সেই সাথে শেষ প্যারাগ্রাফে আপনি বিভিন্ন তথ্য দিয়ে প্যারাগ্রাফটি শেষ করবেন। স্পেসিং কিরকম হবে সেটাও দেখে নেওয়া জরুরি, কারণ কভার লেটার শুধু লেখা নয়, সেই সাথে দৃষ্টিনন্দন একটা ব্যাপারও কভার লেটারের সাথে জড়িত। কভার লেটার হবে অবশ্যই সিঙ্গেল স্পেসে এবং সেই সাথে আপনি বিভিন্ন ক্ষেত্রে একটা স্পেস ফাঁকা রাখবেন। যেমন হচ্ছে আপনার হেডিং লেখার পরে একটা স্পেস ফাঁকা থাকবে, ডেট লেখার পরে একটা স্পেস ফাঁকা থাকবে, সাবজেক্ট লেখার পরে একটা স্পেস ফাঁকা থাকবে। তারপর আপনি যখন গ্রিটিংস লিখবেন, ডিয়ার মিস্টার অমুক, এরকম একটা গ্রিটিংস লিখবেন, তারপরে আবার একটা স্পেস ফাঁকা থাকতে পারে এবং প্রত্যেকটা প্যারাগ্রাফের মাঝখানে একটা স্পেস ফাঁকা থাকবে। সেই সাথে আপনার সর্বশেষ প্যারাগ্রাফ লিখবেন, তারপর আপনাকে একটা কমপ্লিমেন্টারি ক্লোজিং লিখতে হবে, সিনসিয়ারলি বা এরকম কোনো কমপ্লিমেন্টারি ক্লোজিং লিখতে হবে। তারপরেই তিনটে স্পেস ফাঁকা রাখবেন এবং আপনি আপনার নামটা টাইপ করবেন। পরবর্তীতে কভার লেটারটা প্রিন্ট করে যে ফাঁকা তিনটে স্পেস আছে এখানে আপনার স্বাক্ষর করবেন কালো কালিতে। তারপর দেখা যাক মার্জিন এবং অ্যালাইনমেন্ট গুলো কেমন হবে। আপনাকে অবশ্যই স্ট্যান্ডার্ড মার্জিন ইউজ করতে হবে। স্ট্যান্ডার্ড মার্জিনটা হচ্ছে প্রতি সাইডে 1 ইঞ্চি, উপরে নিচে ডানে বামে প্রতি সাইডে 1 ইঞ্চি করে। তবে যদি এমন হয় যে আপনার কভার লেটারে কন্টেন্টের পরিমাণ বা লেখার পরিমাণ খুবই বেশি, সেক্ষেত্রে আপনি স্পেস আরেকটু কমিয়ে দিতে পারেন, তবে কখনোই 0.7 যে স্পেসটা কমানো উচিত হবে না। এবং আপনার কন্টেন্ট বা লেখাগুলো থাকতে হবে একদম পৃষ্ঠার মাঝখানে। সেই সাথে আপনার প্যারাগ্রাফ গুলো অবশ্যই লেফট সাইডে অ্যালাইন করা থাকতে হবে। অনেকে প্রথম প্যারাগ্রাফের প্রথম লাইনটিতে একটি ইনডেন্ট রাখেন, সামান্য একটু ফাঁকা জায়গা রেখে শুরু করেন। তবে আমার মনে হয় আপনি যদি এখন যেহেতু সবখানে আমেরিকান পদ্ধতিটাই লেখার ক্ষেত্রে ব্যবহার হচ্ছে, সেক্ষেত্রে এই ইনডেন্ট রাখার কোনো প্রয়োজন নেই। লেআউটটা কেমন হতে পারে দেখে নেওয়া যাক। আমরা আগে জেনেছি প্যারাগ্রাফ ইউজ হবে এবং প্যারাগ্রাফে ইন্ট্রোডাকশন, সাপোর্ট, সামারি অফ সুইটেবিলিটি, ডিজায়ার ফর ইন্টারভিউ। এখন শুরুতে দেখা যাক কি একটা কভার লেটারের কন্টেন্ট গুলো কি কি। শুরুতেই হচ্ছে হেডিং। হেডিং এ থাকবে আপনার অ্যাপ্লিক্যান্টস ডিটেলস, তারপরে একটা স্পেস দিয়ে থাকবে ডেট, তারপর আবার একটা স্পেস দিয়ে এমপ্লয়ার্স ডিটেলস থাকবে, তারপরে আবার একটা স্পেস দিয়ে সাবজেক্ট থাকবে, তারপরে হচ্ছে বডি পার্ট। বডি পার্ট শুরু হবে সলিউশন বা গ্রিটিংস দিয়ে, তারপরে আপনার ওপেনিং প্যারাগ্রাফ থাকবে, মাঝামাঝি আরো কিছু প্যারাগ্রাফ থাকবে, এরপর ক্লোজিং প্যারাগ্রাফ থাকবে এবং সেই সাথে আপনি শেষ করবেন ইয়োর্স ট্রুলি বা সিনসিয়ারলি এরকম কিছু লিখে। তারপর আগেই বলেছি তিনটে স্পেস বা ফাঁকা জায়গা রাখবেন। তারপরে আপনার নামটা টাইপ করবেন, তারপরে
সে যে ফাঁকা জায়গাটা রেখেছেন সেখানে তো অবশ্যই আপনার সিগনেচার হবে এবং নাম টাইপ করার পরবর্তী ধাপে হচ্ছে এনক্লোজার লিখবেন। এনক্লোজারে 1 2 3 এভাবে বিভিন্ন পয়েন্ট করে দিয়ে দিবেন যে আপনি কভার লেটারের সাথে আর কি কি ডকুমেন্ট দিচ্ছেন, যেমন আপনার রেজিউমি, ছবি, যদি অর্গানাইজেশন চায় সেক্ষেত্রে আপনার সার্টিফিকেটস গুলো দিতে হতে পারে। সেক্ষেত্রে এনক্লোজারে লিখে দিবেন আপনি কভার লেটারের সাথে আর কি কি দিচ্ছেন। হেডিংটা কেমন হবে দেখে নেওয়া যাক। হেডিং এ থাকবে আপনার নাম, ঠিকানা, শহরের নাম, পোস্ট কোড এবং ফোন নাম্বার, এবং অবশ্যই সেই সাথে আপনার ইমেল অ্যাড্রেসটাও দিয়ে দিবেন। এরপর একটা স্পেস দিয়ে ডেট বা তারিখটা, এরপর আবার স্পেস দিয়ে কোম্পানির হেডিংটা দিতে হবে আপনাকে। কোম্পানির যে এমপ্লয়ারকে আপনি লিখছেন, নেম অফ দ্য এমপ্লয়ার, তারপর টাইটেল অফ দ্য এমপ্লয়ার, ডিপার্টমেন্ট, নেম অফ অর্গানাইজেশন, অ্যাড্রেস, সিটি, প্রভিন্স, পোস্টাল কোড। নেম অফ এমপ্লয়ার বলতে আপনি নামটা লিখবেন। টাইটেল অফ এমপ্লয়ার বলতে বোঝানো হচ্ছে তার পদ, কোন পদে তিনি কাজ করছেন, রিক্রুটমেন্ট ম্যানেজার, এইচআর ম্যানেজার বা এমন কোনো পদ হতে পারে। তারপর ডিপার্টমেন্ট, হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট বা এমন কোনো ডিপার্টমেন্ট হতে পারে, সেক্ষেত্রে ডিপার্টমেন্টের নাম লিখবেন। তারপর হচ্ছে নেম অফ অর্গানাইজেশন, অর্গানাইজেশন নাম। স্যাম্পল একটা হেডিং আমি দিয়ে দিয়েছি, যেমন আমি যদি আমার কভার লেটার লিখতাম এভাবেই শুরু হতো। আহ, আমার নাম, ঠিকানা, তারপরে ইমেল এবং ফোন নাম্বার, তারপর একটা স্পেস দিয়ে ডেট, এবং তারপরে স্পেস দিয়ে যার কাছে লিখছি তার নাম, পদবি, ডিপার্টমেন্ট এবং ঠিকানা। এই ক্ষেত্রে এই যে শুরুতে ইমেল বা সেল এই কথাটা উল্লেখ করেছি, এই কথাটা উল্লেখ না করলেও চলবে। সরাসরি আপনার ইমেল অ্যাড্রেস বা সেল নাম্বার আপনি দিয়ে দিতে পারেন। এখানে আরেকটা স্যাম্পল হেডিং দেখানো হয়েছে। এই স্যাম্পল হেডিং এও একইভাবে প্রথমে আপনার নাম, ঠিকানা, তারপরে তারিখ, তারপরে যাকে অ্যাড্রেস করে আপনি কভার লেটার লিখছেন। এখন দেখে নেওয়া যাক সাবজেক্ট লাইনটা কিভাবে লিখতে হবে। সাবজেক্ট লাইনটা অবশ্যই খুবই সিম্পল রাখতে হবে, খুবই সাধারণভাবে সাবজেক্ট লাইনটা লিখবেন এবং অবশ্যই উল্লেখ করবেন আপনি কোন পদের জন্য আবেদন করছেন, এবং চাকরির বিজ্ঞাপনে যদি সেই পদের জন্য কোনো রেফারেন্স নাম্বার দেওয়া থাকে সেক্ষেত্রে অবশ্যই রেফারেন্স নাম্বারটা উল্লেখ করবেন। এবং সাবজেক্ট লাইনের নাম হিসেবে সাবজেক্ট লিখতে পারেন যদি এটা লেটার অফ ইনকোয়ারি হয়, অথবা যদি কোনো চাকরির বিজ্ঞাপন দেখে আপনি আবেদন করছেন এমন হয় সেক্ষেত্রে আর রি লিখতে পারেন। রি মানে হচ্ছে ইন রেফারেন্স টু। তাহলে একটা সাবজেক্ট লাইনের স্যাম্পল দেখে নেওয়া যাক। স্যাম্পল হচ্ছে রি অ্যাপ্লিকেশন ফর ইনস্ট্রাক্টর পজিশন। এখন আমরা দেখবো স্যাম্পল গ্রিটিংস। গ্রিটিংস এর ক্ষেত্রে প্রেফার্ড সলিউশনস গুলো হচ্ছে ডিয়ার মিস্টার, ডিয়ার মিস। এবং এই ক্ষেত্রে একটা জিনিস বলে রাখা ভালো, যদি কোনো মহিলাকে আপনি লিখছেন এমন হয় তবে অবশ্যই ডিয়ার মিস এই কথাটা লিখবেন। আর যদি এমন হয় যাকে আপনি লিখছেন তিনি একজন ডক্টরেট ডিগ্রিধারী সেক্ষেত্রে অবশ্যই ডিয়ার ডক্টর এভাবে লিখবেন। অথবা বাংলাদেশে এটাও প্রচলন আছে ডিয়ার স্যার অথবা ডিয়ার ম্যাডাম দিয়েও লেটার গুলো শুরু করা হয়। এছাড়া অল্টারনেটিভ আরো কিছু সলিউশনস দেখে নেওয়া যাক। আপনি লিখতে পারেন অ্যাটেনশন কোলন পার্সোনাল ম্যানেজার, অ্যাটেনশন কোলন নেম অফ অর্গানাইজেশন রিপ্রেজেন্টেটিভ। মানে যদি আপনি শিক্ষক ডট কম এর কোনো প্রতিনিধিকে লিখে থাকেন, অ্যাটেনশন শিক্ষক ডট কম রিপ্রেজেন্টেটিভ। এছাড়া ডিয়ার হায়ারিং ম্যানেজার, ডিয়ার হিউম্যান রিসোর্সেস ম্যানেজার অথবা ডিয়ার রিক্রুটমেন্ট ম্যানেজার এভাবেও আপনি লিখতে পারেন। পারতপক্ষে কখনোই ফার্স্ট নেম উল্লেখ করবেন না। যেমন কারো নাম যদি জাফর সাদেক হয় সেক্ষেত্রে অবশ্যই ডিয়ার মিস্টার সাদেক লিখবেন। টু হুম শুড আই অ্যাড্রেস, অর্থাৎ কাকে অ্যাড্রেস করে আপনি কভার লেটারটা লিখবেন। কভার লেটার লেখার সময় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি একজন স্পেসিফিক ইন্ডিভিজুয়ালকে টার্গেট করে কভার লেটারটা লিখছেন। সেক্ষেত্রে যিনি আপনার ইন্টারভিউ নেওয়ার জন্য বা সাক্ষাৎকার নেওয়ার জন্য এবং আপনাকে নিয়োগ দেওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত, সাধারণত তাকে উদ্দেশ্য করেই কভার লেটারটা লেখা হয়। এবং আপনি যদি সুনির্দিষ্ট কাউকে ইন্ডিভিজুয়ালি অ্যাড্রেস করে লিখতে পারেন সেটা আপনাকে বা আপনার কভার লেটারকে বাড়তি মনোযোগ পেতে সহযোগিতা করবে। এবং আপনার আবেদন যে বস্তাবন্দি হয়ে থাকবে না এই নিশ্চয়তাও অনেকটা পাওয়া যায় যদি আপনি বিশেষভাবে আপনার কভার লেটারটা অ্যাড্রেস করতে পারেন। কভার লেটার লেখার ক্ষেত্রে দেখা যায় খুবই কমন একটা প্রবণতা টু হুম ইট মে কনসার্ন এভাবে শুরু করা। তার মানে কিন্তু আপনি সুনির্দিষ্ট কোনো ব্যক্তিকে টার্গেট করে লিখছেন না, যার
এটা কিন্তু ভালো কোনো অপশন নয়। টু হোম ইট মে কনসার্ন এটা খুবই জেনারেল একটা আইডিয়া। এক্ষেত্রে আমি বলবো যে টু হোম ইট মে কনসার্ন এই ধরনের জেনারেল বিষয়গুলো এড়িয়ে যাওয়া উচিত। আপনি কিভাবে খুঁজে পাবেন কাকে উদ্দেশ্য করে আপনার কভার লেটারটা লিখতে হবে? আপনি সুনির্দিষ্ট প্রতিষ্ঠানের যে চাকরির বিজ্ঞাপন সেটা দেখুন, সেখানে কোথাও না কোথাও লেখা আছে বিজ্ঞাপনটা কার পক্ষ থেকে দেওয়া হয়েছে। এমন হতে পারে হিউম্যান রিসোর্সেস ম্যানেজারের পক্ষ থেকে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আপনি কোম্পানির ওয়েব পেজ থেকে দেখে নিন হিউম্যান রিসোর্সেস ম্যানেজারের নাম কি। অথবা যদি বাংলাদেশে দেখা যায় অনেক ওয়েবসাইটে পর্যাপ্ত পরিমাণ তথ্য থাকে না, সেক্ষেত্রে আপনি সরাসরি কোম্পানিতে কল করুন। যিনি কল রিসিভ করবেন তিনি নিশ্চয়ই জানবেন হিউম্যান রিসোর্সেস ম্যানেজার বা রিক্রুটমেন্ট ম্যানেজারের নামটা। সেক্ষেত্রে তার কাছ থেকে আপনি কিন্তু নামটা জেনে নিতে পারেন। আর নাম খুঁজে পাওয়ার পর আপনি যদি যার কাছে লিখছেন তার বা তার জেন্ডার সম্পর্কে নিশ্চিত না হন, সেক্ষেত্রে আপনি তার পুরো নামটাই উল্লেখ করতে পারেন। শাহিন, ফেরদৌস এই ধরনের নামগুলো বাংলাদেশে খুবই প্রচলিত, কিন্তু এই নামগুলো থেকে যার কাছে আপনি লিখছেন তার জেন্ডার সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে আপনি তার পুরো নামটা উল্লেখ করবেন। যেমন একটা উদাহরণ দিয়ে দিলাম, ডিয়ার শাহিন খান। এখন দেখা যাক ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফটা কেমন হবে। ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফে অবশ্যই আপনার রিডার্স এর অ্যাটেনশনটা নিতে হবে এবং তার আগ্রহ জাগিয়ে তুলতে হবে। এবং অবশ্যই আপনি যে চাকরির জন্য আবেদন করছেন সেই চাকরির সাথে ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফটা সম্পর্কিত হতে হবে। এবং যেই পদের জন্য আপনি আবেদন করছেন সেই পদের উল্লেখ এই ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফে থাকতে হবে। এবং যখনই আপনি একটা চাকরির বিজ্ঞাপন দেখবেন, যখনই আপনি একটা চাকরির বিজ্ঞাপনের রেফারেন্স দেবেন, তখনই কিন্তু কোথায় চাকরির বিজ্ঞাপনটা প্রকাশিত হয়েছে এবং কোন পত্রিকায় কত তারিখে প্রকাশিত হয়েছে সেই রেফারেন্সটা অবশ্যই দিয়ে দিন। এবং এমন যদি হয় যে আপনার কোনো আত্মীয় বা কোনো পরিচিত ব্যক্তি আপনাকে রেফার করেছেন কোনো চাকরির জন্য, সেক্ষেত্রে অবশ্যই যিনি আপনাকে রেফার করেছেন তার নামটা উল্লেখ করে দেবেন। বা সেই সুযোগ যদি না থাকে বা তিনি যদি নিষেধ করে থাকেন তার নাম উল্লেখ করতে, সেটা অবশ্যই ভিন্ন কথা। কিন্তু যদি সেরকম কোনো বাধা না থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে যিনি রেফারেন্স দিচ্ছেন তার নামটা উল্লেখ করে দেবেন। যে আগ্রহ এই পদের জন্য কাজ করার আগ্রহ, সেই আগ্রহটা প্রকাশ করতে হবে এই ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফে। এবং ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফেই আপনার গোল বা লক্ষ্যটা পাঠকের কাছে স্পষ্ট করতে হবে। এবং আপনি সম্পূর্ণ চিঠিটার একটা ভূমিকা দিয়ে দিতে পারেন এই ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফে। ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফের লিমিটটা হচ্ছে 2 থেকে 5টি বাক্য। 2 থেকে 5টি বাক্যের চেয়ে বেশি লেখা কখনোই উচিত হবে না এখানে। এখন একটা সিম্পল ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফের নমুনা দেখা যাক। I am very much interested in the instructor position that is available at shiক্ষক.com Limited. I recently graduated from the University of Dhaka and my courses in education have given me a solid base upon which I plan to build my career. এরকম খুবই সাধারণভাবে আপনি ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফটা শুরু করতে পারেন। অথবা আরেকটু অ্যাডভান্স লেভেলে হলে আপনি এভাবে লিখতে পারেন, শিক্ষক.com Limited has grabbed my attention after achieving Google Rise Award for facilitating mass people through internet. From then, I have been making use of your online lecture. I was excited to find an opening for an instructor at your organization. I have a very strong interest in pursuing a teaching career with experience working at both the elementary and high school levels, as well as in activities outside of the traditional classroom. I have a diverse teaching background with much to offer. এছাড়া আরো কিছু স্যাম্পল ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ দেখতে চাইলে একটা পেজের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, www.facebook.com/groups/careermentorbd/files। এই লিংকে গেলে আপনারা আরো কিছু স্যাম্পল ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ দেখতে পাবেন। এখন দেখা যাক বডি প্যারাগ্রাফটা কেমন হবে। বডি প্যারাগ্রাফে সুনির্দিষ্ট কিছু লক্ষ্য আপনাকে অর্জন করতে হবে। আপনি চাকরিদাতাকে আপনার রেজিউমের সুনির্দিষ্ট পয়েন্টের প্রতি ইঙ্গিত করতে পারেন। আপনার দক্ষতার জায়গাগুলো বা যোগ্যতার বিশেষ দিকগুলো আপনি এখানে তুলে ধরতে পারেন। এবং অবশ্যই এটা দেখাতে হবে যে এই যোগ্যতাগুলো কিভাবে কোম্পানিকে লাভবান করতে পারে। কিছু উদাহরণ দিতে পারেন যেগুলো আপনি অতীতে অর্জন করেছেন। আপনার দক্ষতা বা যোগ্যতার যে বিশেষ দিকগুলো আছে সেই বিশেষ দিকগুলোর প্রতি আপনি জোর দিতে পারেন। আপনার
দক্ষতা বা যোগ্যতা কিভাবে প্রতিষ্ঠানকে লাভবান করতে পারে সেই দিকটা আপনি তুলে ধরতে পারেন। আপনার আগের প্রতিষ্ঠানে আপনার দক্ষতা বা যোগ্যতার মাধ্যমে কি অর্জন আপনি করেছিলেন সেই বিষয়গুলো আপনি তুলে ধরতে পারেন এবং খুব সুনির্দিষ্টভাবে আপনার বর্ণনাগুলো দিতে হবে। একটা স্যাম্পল বডি প্যারাগ্রাফ এখানে দেওয়া হলো। After 7 years of traditional face-to-face teaching and training profession, I have made the decision to change career paths slightly by pursuing the career in online instruction. A professional background in teaching, coupled with a comprehensive education in teaching and instructional methodology, has provided me with the skills and knowledge needed to be a competent online instructor. Through my background in teaching, I learned how to develop course plan, instructional materials, teach students, and stay current on trends. My education has helped me garner the facilitation skills and knowledge needed to educate children and adults on different issues together with career development. Moreover, my previous job at AUW Career Development Center gave me practical experience in serving as a career instructor and providing self-development classes for Shikkok.com community. Sample body প্যারাগ্রাফের আরেক পরবর্তী অংশে আপনি লিখতে পারেন, I have achieved Best Employee Award for the month of June 2013. AUW Higher Management Team awarded me for engaging students in different career development activities and developing their skill through different training and workshops. By far, my greatest strength is uh, the passion and dedication I have for caring for youth. I believe that if we develop ourselves, nothing but career will run behind us. I would like to spend the next phase of my career teaching others how to develop career. And I believe Shikkok.com is the place where I can serve with absolute satisfaction. এটা কনক্লুড করার সময় আপনার আগ্রহ পুনর্ব্যক্ত করুন এবং কিভাবে আপনি প্রতিষ্ঠানের জন্য মূল্যবান সম্পদ হয়ে উঠতে পারেন সেই বিষয়টিও আবার উল্লেখ করতে পারেন। সেই সাথে আপনি উল্লেখ করুন যে আপনি নিয়োগদাতার সাথে সাক্ষাৎ করতে আগ্রহী, যাতে আপনি আপনার দক্ষতা এবং যোগ্যতার ব্যাপারগুলো আরো বিশদভাবে বর্ণনা করতে পারেন সেই সাক্ষাৎকারে, এবং পরবর্তী ধাপে আপনি চাকরিদাতার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টিও এখানে উল্লেখ করতে পারেন। এখন দেখা যাক কভার লেটারটা কিভাবে শেষ করলে মোটামুটি ঠিক আছে বলা যেতে পারে। I look forward to hearing from you soon and having the opportunity to discuss my qualifications for the position. এছাড়া আরেকটু বেটার ভাবে যদি আপনি লিখতে চান, I would like to thank you for taking the time to consider my resume. I am looking forward to meeting with you to discuss this employment opportunity. I can be reached at 01711082203 or by my email at jafar.sadek443@gmail.com. অথবা সবচেয়ে ভালো হয় যদি আপনি এটা লিখতে পারেন, I would welcome the chance to meet with you to discuss how my qualifications will exceed your expectations. I can be reached at 01711082203 or by email at jafar.sadek443@gmail.com. I look forward to hearing from you. Thank you for your time and consideration. এরপর ক্লোজিংটা কিভাবে হতে পারে? যথাযথ ক্লোজিং লাইন অবশ্যই আপনাকে লিখতে হবে, যেমন সিনসিয়ারলি, ট্রুলি, ইয়োর্স, রেসপেক্টফুলি। এরপর আপনার সাইনের জন্য ফাঁকা জায়গা রাখতে হবে 3টা স্পেস, যেটা আগেই বলা হয়েছে। তারপর আপনার নামটা টাইপ করতে হবে। নাম টাইপ করার পরে এনক্লোজার কাকে রাখছেন কপিতে সেটা উল্লেখ করতে হবে। এখন একটা স্যাম্পল ক্লোজিং দেওয়া হলো, যেটা আগেই বলেছিলাম কভার লেটার কখনোই 1 পেজের বেশি হওয়া উচিত নয়। আবার ঘুরে ফিরে সেই একই কথাগুলোই আসছে। কভার লেটারের বডি প্যারাগ্রাফে আপনার সুনির্দিষ্ট পদ, যে পদে আপনি আবেদন করছেন সেই পদের সাথে সংশ্লিষ্ট যোগ্যতাগুলোর উপর জোর দিতে হবে। আপনার রেজিউমি থেকে 2 থেকে 3টি গুণকে ফোকাস করে আপনি কভার লেটারে উল্লেখ করতে পারেন। প্রতি পদে নিয়োগের জন্য অসংখ্য কভার লেটার একজন নিয়োগদাতা পাচ্ছেন, সেই জিনিসটা আপনার মনে রাখতে হবে।
সুতরাং আপনার কভার লেটার যাতে খুব সহজে স্ক্যান করা যায়, অর্থাৎ 10 থেকে 12 সেকেন্ড দেখেই আপনার নিয়োগদাতা যাতে আপনার সম্পর্কে একটি ধারণা পেতে পারেন, সেইভাবে আপনাকে কভার লেটারটা লিখতে হবে। কভার লেটার লিখতে গেলে আমাদের অনেক রকম ভুলই হতে পারে, তারপরে কভার লেটার লেখার পরে অবশ্যই আমাদের সেটা আবার চেক করে নিতে হবে কি কি ভুল হয়েছে। এখন দেখে নেওয়া যাক আপনি ভুল বের করে নিতে কেমন পারদর্শী। এখানে আমি একটি স্যাম্পল প্যারাগ্রাফ দিয়ে দিচ্ছি, দেখা যাক এই প্যারাগ্রাফটা দেখে 20 সেকেন্ডের মধ্যে আপনারা কয়টি ভুল বের করতে পারেন। সময় শুরু হচ্ছে এখন। সর্বমোট কয়টি ভুল আপনি ধরতে পেরেছেন? এই প্যারাগ্রাফে সর্বমোট 11টা ভুল ছিল। দেখা যাক ভুলগুলো কি কি। জেনারেল বানানটা ভুল ছিল, বি দুইবার ব্যবহার করা হয়েছে পরপর 2 লাইনে। দেন বানানটা ভুল দেওয়া আছে। টেক্টফুলি বানানটা ভুল দেওয়া আছে, টু পরপর 2 লাইনে 2বার ইউজ করা হয়েছে, মোস্ট পরপর 2 লাইনে 2বার ইউজ করা হয়েছে। ইনক্লুডস এখানে একটা ভুল ছিল এবং দা পরপর 2 লাইনে ব্যবহার করা হয়েছে। সুতরাং এই ভুলগুলো দেখে বুঝতে পারছেন আসলে একটা প্যারাগ্রাফ চেক করে অনেক ক্ষেত্রেই অনেক ভুল ধরা নাও পড়ে। সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে খুবই ভালোভাবে প্রত্যেকটা প্যারাগ্রাফ চেক করতে হবে, কারণ কভার লেটারে কোনো ভুল থাকা অবশ্যই বাঞ্ছনীয় নয়। সামান্য একটি ভুলের জন্য আপনার পুরো আবেদনটি বাতিল হয়ে যেতে পারে। সুতরাং আপনাকে অবশ্যই বারবার বারবার চেক করে নিতে হবে। গ্রামার চেক করতে হবে, পাংচুয়েশনস বা জ্যোতিষ চিহ্নগুলো চেক করতে হবে, স্পেলিং বা বানান চেক করতে হবে। কভার লেটার পড়ার পরে যেদিনই লিখছেন সেদিনই চেক করাচ্ছে, যদি আপনার সময় থাকে তার পরবর্তী চেক করুন, সেক্ষেত্রে দেখা যাবে আপনি সঠিকভাবে আরো কয়েকটি ভুল বের করতে সক্ষম হয়েছেন। এবং এটা মনে রাখতে হবে, আগেই বলেছি কোনো ভুলই অ্যালাউড না। চেক করার সময় আপনি জোরে জোরে পড়বেন, সেক্ষেত্রে ভুল ধরা পড়ার সম্ভাবনা অবশ্যই বেশি থাকবে। এবং যদি সুযোগ থাকে তাহলে আপনার কভার লেটারের ব্যাপারে মনে করেন যে যারা ইংরেজি ভালো পারে তাদেরকে দিয়ে আপনি চেক করিয়ে নিতে পারেন। কভার লেটার লেখার সময় আপনাকে অবশ্যই পার্সোনালাইজ করে নিতে হবে, সেই সাথে কাকে অ্যাড্রেস করছেন তার সুনির্দিষ্ট পদ সম্পর্কে আপনাকে জানাতে হবে। সুনির্দিষ্ট কোন পদের জন্য আবেদন করছেন সেটাও অবশ্যই আপনাকে উল্লেখ করতে হবে। এবং কভার লেটারের প্রথম প্যারাগ্রাফটা আপনাকে ব্যবহার করতে হবে পাঠকের মনোযোগ আকর্ষণ করার জন্য। আপনাকে খুবই সংক্ষিপ্তভাবে এবং সুনির্দিষ্টভাবে সাধারণ বাক্য ব্যবহার করে কভার লেটার লিখতে হবে। আপনার যোগাযোগের তথ্যগুলো অবশ্যই উল্লেখ করতে হবে। আপনাকে টু দ্য পয়েন্ট লিখতে হবে কভার লেটার। কভার লেটারে অবশ্যই একটা কনফিডেন্ট টোন থাকা উচিত যে আপনি কোম্পানির জন্য, আপনি প্রতিষ্ঠানের জন্য কতটুকু যোগ্য সেটাই আপনি আত্মবিশ্বাসের সাথে কভার লেটারে তুলে ধরবেন। এছাড়া আপনার কভার লেটারটা যেন অন্যদের চেয়ে কিছুটা আলাদা হয় এবং অন্যদের চেয়ে কিছুটা যোগ্যতর হয়, সেটা অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে। এবং পাওয়ার ফ্রেজ ইউজ করতে হবে। পাওয়ার ফ্রেজ মানে আই এম কনফিডেন্ট দ্যাট আই হ্যাভ এ স্ট্রং ব্যাকগ্রাউন্ড ইন, আই ডু বিলিভ, এই ধরনের কিছু পাওয়ার ফ্রেজ আছে। এই পাওয়ার ফ্রেজ গুলো জেনে আপনাকে সেগুলো ব্যবহার করতে হবে। আপনাকে বারবার প্রুফ রিড করে কভার লেটারটা চেক করে নিতে হবে। এক একটা প্রতিষ্ঠানে আবেদন করার সময় আপনার চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, পদ অনুযায়ী কভার লেটারটা অবশ্যই আবার কাস্টমাইজ করে নিতে হবে। দেখা যায় আমরা সবসময় একই কভার লেটার ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানে আবেদন করছি, এটা কখনোই উচিত নয়। এবং অ্যাকশন ভার্ব ব্যবহার করতে হবে, এটা আগেই বলা হয়েছে। অ্যাকশন ভার্ব কি সেটা আমরা একটু পরে দেখে নেব। এবং আপনাকে জানতে হবে আপনার চাকরিদাতা কোন যোগ্যতাগুলো বা কোন দক্ষতাগুলো খুঁজছেন। আপনার অতীতের অর্জনগুলো উল্লেখ করতে হবে। আপনার দীর্ঘমেয়াদী পরিকল্পনা কি সেটা উল্লেখ করা উচিত। এবং অবশ্যই কোম্পানির জানা উচিত আপনার কভার লেটারটা লেখার আগে বিভিন্ন ওয়েবসাইট দেখে, বিভিন্ন পদ দেখে আপনার কোম্পানি সম্পর্কে জানতে হবে। জানার পরেই আপনি আসলে ধারণা পাবেন এই প্রতিষ্ঠানটি কি ধরনের লোক চাইতে পারে বা কি ধরনের দক্ষতাগুলো তারা চাইতে পারে, সেই অনুযায়ী আপনি কভার লেটারে আপনার দক্ষতাগুলো জোর দিয়ে ফুটিয়ে তুলবেন। এবং অবশ্যই কভার লেটার পাঠানোর আগে এটার একটা কপি আপনার কাছে রাখবেন।
এই কপিটা আপনার প্রয়োজন পড়বে সাক্ষাৎকারের সময়। সাক্ষাৎকারের সময় অবশ্যই আপনার কভার লেটার এবং রিজিউমি দেখে সেখান থেকে অনেকগুলো প্রশ্ন করা হবে। সুতরাং কভার লেটার এবং রিজিউমির কপি রাখাটা উচিত। এবং যদি সম্ভব হয় আপনি কভার লেটার সফট কপি পাঠানোর সাথে সাথে একটি হার্ড কপিও পাঠান। কোম্পানির ব্যাপারে গবেষণা আপনাকে কেন করতে হবে? কোম্পানির ব্যাপারে গবেষণা আপনাকে করতে হবে প্রত্যেকটা কভার লেটার কাস্টমাইজ করার জন্য। গবেষণা করার ক্ষেত্রে আপনি প্রতিষ্ঠানের ইতিহাসটা দেখে নিতে পারেন এবং প্রতিষ্ঠান যে পদে আপনি আবেদন করছেন সেই পদের জন্য তারা কি কি চাচ্ছে সেই বিষয়গুলো ভালো করে দেখে নিন এবং প্রতিষ্ঠানের ভবিষ্যৎ লক্ষ্য কি এবং সেই লক্ষ্যগুলো ভালো করে দেখে নিন। কারণ আপনার কভার লেটারটা লেখার সময় এই বিষয়গুলো অবশ্যই উঠে আসতে হবে। এখন দেখা যাক অর্জনগুলো কিভাবে আপনি উল্লেখ করবেন। আপনি চাকরির বিজ্ঞাপনটা দেখুন, যে পদের জন্য আপনি আবেদন করছেন সেই পদের বিজ্ঞাপনটা দেখলেই আপনি বুঝতে পারবেন আপনার কোন যোগ্যতা বা কোন অর্জনগুলো আপনাকে উল্লেখ করতে হবে। বিজ্ঞাপনের কোন দিকটি বা এই পদে কাজ করার ক্ষেত্রে কোন বিষয়গুলো আপনাকে আবেদন করার জন্য উৎসাহী করেছে সেই বিষয়গুলো দেখে নিন। কেন আপনি নিজেকে এই পদের জন্য যোগ্য মনে করছেন সেটা আপনাকে উল্লেখ করতে হবে। এই বলেছি অ্যাকশন ভার্বস আপনাকে ব্যবহার করতে হবে কভার লেটার লেখার সময়। ফেসবুকের একটি পেজে আমি অ্যাকশন ভার্বস গুলো দিয়ে রেখেছি www.facebook.com/groups/careermentorbd/file। আপনি কিভাবে অন্যান্য চাকরি প্রার্থী থেকে আলাদা হতে পারেন? অন্যদের থেকে আলাদা হতে হলে চাকরির বিজ্ঞাপনে যে জব রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছে সেই জব রেসপন্সিবিলিটি গুলো দেখে কি ব্যাপার। এখন দেখে নেওয়া যাক কিভাবে আপনি অন্যান্য প্রার্থীদের থেকে আলাদা হতে পারেন। অন্যান্য প্রার্থীদের থেকে আলাদা হতে হলে আপনার যোগ্যতাগুলো আপনাকে বিশেষভাবে বর্ণনা করতে হবে। সেজন্য শুরুতেই আপনাকে চাকরির বিজ্ঞাপনটা দেখে নিতে হবে এবং যে জব রেসপন্সিবিলিটি গুলো দেওয়া আছে সেই অনুযায়ী আপনার যোগ্যতাগুলো সুন্দরভাবে সাজিয়ে লিখতে হবে। এছাড়া যে কোর্সগুলো আপনার এই জব রেসপন্সিবিলিটির সাথে সম্পর্কিত সেই কোর্সগুলোর ব্যাপারে আপনাকে উল্লেখ করতে হবে বা বিশেষ কোনো প্রজেক্ট যদি করা থাকে আপনার এই সম্পর্কিত। এছাড়া অতীতে যদি আপনি আপনার বিশেষ যোগ্যতার জন্য কোনো পুরস্কার পেয়ে থাকেন সেই পুরস্কারের ব্যাপারটা এখানে উল্লেখ করতে হবে। আপনি জীবনে অনেক পুরস্কারই পেতে পারেন। হয়তো আপনি আপনার স্কুলে দৌড়ে চ্যাম্পিয়ন ছিলেন, হতে পারে সাঁতারে চ্যাম্পিয়ন ছিলেন। এই সব রকমের পুরস্কারগুলো আসলে লেখার দরকার নেই। যেই পুরস্কারগুলো আপনার জব রেসপন্সিবিলিটির সাথে সম্পর্কিত শুধুমাত্র সেই পুরস্কারগুলোর ব্যাপারে উল্লেখ করবেন। এছাড়া অর্জনগুলো আপনাকে উল্লেখ করতে হবে। কিভাবে আপনি আপনার দক্ষতা বা যোগ্যতার উন্নয়ন ঘটিয়েছিলেন স্কুলে বা পূর্ববর্তী জবে সেই জিনিসগুলো আপনাকে উল্লেখ করতে হবে। এছাড়া আপনি স্কুলে বা ইউনিভার্সিটিতে এমন কিছু করেছিলেন আপনার দক্ষতার প্রমাণস্বরূপ এরকম কোনো কাজের উদাহরণ দিতে পারেন। যেমন হয়তো আপনি স্কাউটের সদস্য ছিলেন, সেক্ষেত্রে কোনো বিশেষ পুরস্কার পেয়েছিলেন বা স্কাউটে সদস্য থাকাকালে কিভাবে আপনি আপনার কোন যোগ্যতার উন্নয়ন ঘটিয়েছিলেন সেটা যদি জবের সাথে সম্পর্কিত হয় সেক্ষেত্রে সেটা উল্লেখ করতে পারেন। এছাড়া আপনি উল্লেখ করতে পারেন কিভাবে আপনি আপনার লক্ষ্য নির্ধারণ করেন এবং কিভাবে সেটা অর্জন করেন। এরকম যদি কোনো অতীত উদাহরণ থাকে সেটা আপনি উল্লেখ করতে পারেন। গবেষণায় দেখা গেছে কিছু পাওয়ারফুল ওয়ার্ড কভার লেটারে ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়। এরকম 20টি পাওয়ার ওয়ার্ড এখানে দেওয়া হলো: সলভড, প্রমোটেড, ওভারসো, ইমপ্রুভড, অ্যাডাপ্টেড, পজিটিভিটি, ইনিশিয়েটেড, প্ল্যান্ড, ম্যানেজড, লিড, ইনোভেটিভ, ট্রেন্ড, বিল্ট, introduced, strengthened, directed, persuaded, organized, projected, assessed। সুতরাং চেষ্টা করবেন কভার লেটারে এরকম কোনো শব্দ যাতে ব্যবহার করা যায়। যদি আপনার অতীত অভিজ্ঞতার সাথে মিল রেখে এরকম শব্দগুলো আপনি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কভার লেটার লেখার সময় কিছু বিষয়ে আপনাকে সাবধানও থাকতে হবে। যেমন হচ্ছে আপনার কভার লেটার ছাড়া কোনো রেজিউমি পাঠানো উচিত নয়। সে রেজিউমিতে যেরকম আছে কভার লেটারে সবকিছু ঠিক সেভাবেই তুলে দেওয়া ঠিক হবে না। আর কভার লেটার যদি আপনি হার্ড কপি পাঠান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সাইন করতে হবে। যদি সাইন করতে ভুলে যান সেক্ষেত্রে আপনার কভার লেটারটা বাতিল বলে গণ্য হতে পারে। অন্যান্য সোর্স থেকে কখনোই কপি করা উচিত হবে না। যেমন দেখা যায় যে অনেকে ইন্টারনেটের বিভিন্ন কভার লেটার থেকে হুবহু কপি করে বিভিন্ন ভাবে কভার লেটার লেখে বা বন্ধুদের কাছ থেকে কপি করে লিখে থাকে, কিন্তু কখনোই কপি করা উচিত নয়। আর কভার লেটারের কনক্লুশনে অনেক সময় এরকম অনেকে ব্যবহার করে যে রেফারেন্স উইল বি প্রোভাইডেড আপন রিকোয়েস্ট। এরকম কোনো কিছুই উল্লেখ করা উচিত নয়। আপনার যদি কোনো রেফারেন্স থাকে সেক্ষেত্রে অবশ্যই রেফারেন্সটা
আপনি কভার লেটার বা রেজিউমের সাথে দিয়ে দেবেন। অপ্রয়োজনীয় শব্দ ব্যবহার করে কভার লেটারের জায়গা নষ্ট করবেন না। কভার লেটারের প্রতিটি লাইন, প্রতিটি শব্দই খুবই গুরুত্বপূর্ণ। প্রয়োজনেই প্রত্যেকটা শব্দ বা প্রত্যেকটা লাইন আপনার ব্যবহার করা উচিত। অপ্রয়োজনীয়ভাবে কোনো লাইন বা কোনো শব্দ ব্যবহার করা কখনোই উচিত নয়। কভার লেটারের ভাষায় আপনার কখনো ইনফেরিয়র হওয়া যাবে না, অ্যারোগ্যান্টও হওয়া যাবে না। যেমন আই নিড দ্য জব অথবা ইফ আই ডোন্ট গেট দ্য জব আই উইল বি ডিপ্রেসড, এই ধরনের কিছু উল্লেখ করা উচিত হবে না। এবং সবচেয়ে বড় কথা যেটা, আই এর ওভার ইউজ করবেন না। প্রত্যেকটা বাক্য শুরু করার ক্ষেত্রে আই ইউজ করাটা ঠিক হবে না। আপনি বিভিন্ন বাক্য বিভিন্ন ভাবে লিখতে পারেন, আই ইউজ না করেও অনেক ভাবে লেখা সম্ভব। সুতরাং আই ওভার ইউজ করা ঠিক হবে না। কখনোই অতিরিক্ত ইনফরমেশন দেওয়া ঠিক হবে না। আপনার যোগ্যতার দীর্ঘ বর্ণনা কিন্তু রেজিউমেতেই দেওয়া আছে। কভার লেটারে হচ্ছে আপনি আপনার বিশেষ যোগ্যতাগুলো ফোকাস করবেন। সুতরাং যে ধরনের যোগ্যতা বা যে ধরনের দক্ষতাগুলো সেই নির্দিষ্ট চাকরির সাথে সম্পর্কিত নয়, সেগুলো উল্লেখ করা কখনোই ঠিক হবে না। এবং কভার লেটার লিখতে গিয়ে আপনার রেজিউমের সাথে কন্ট্রাডিক্ট করা কখনোই ঠিক হবে না। যদি রেজিউমে এবং কভার লেটার কন্ট্রাডিক্ট করে, সেক্ষেত্রেও আপনার আবেদন বাতিল বলে গণ্য হতে পারে। এবং কখনোই অড ইমেল আইডি ব্যবহার করবেন না, যেমন coolguy@gmail.com অথবা হতে পারে badboy@gmail.com। এরকম কোন ধরনের অড ইমেল আইডি বা প্রফেশনাল নয় এমন ইমেল আইডি কখনোই ব্যবহার করা ঠিক নয়। নিজের নামের সাথে মিল রেখেই যে কোনো ইমেল আইডি ব্যবহার করুন। এবং এমন কিছু কভার লেটারে উল্লেখ করবেন না যেটা আপনি ব্যাকআপ দিতে পারবেন না। যেমন আপনি কভার লেটারে উল্লেখ করলেন যে ফটোগ্রাফিতে আপনার দক্ষতা রয়েছে। দেখা যায় যে কভার লেটার থেকেই কিন্তু আপনার ইন্টারভিউতে বিভিন্ন প্রশ্ন করা হবে। সেক্ষেত্রে যদি ফটোগ্রাফির অভিজ্ঞতা আপনার সত্যিই না থাকে, বিভিন্ন লেন্স সম্পর্কিত প্রশ্ন বা ফটোগ্রাফির বেসিক কোনো প্রশ্ন করলে আপনি সেটা নাও পারতে পারেন। সেক্ষেত্রে আপনার মনে রাখতে হবে যে বিষয়গুলো আপনি ব্যাকআপ দিতে পারবেন সেই রকম বিষয়গুলোই আপনার কভার লেটারে উল্লেখ করতে হবে। এবং কভার লেটারে একটা নির্দিষ্ট স্যালারি রিকোয়ারমেন্ট দেওয়া কখনোই উচিত নয় যদি চাকরি বিজ্ঞাপনে সেটা দেয়া না থাকে। আমার নিজের অভিজ্ঞতা থেকে বলি, আমি কভার লেটার বা রেজিউমে কোথাও স্যালারি রিকোয়ারমেন্টটা উল্লেখ করিনি। ইন্টারভিউ সময়েও আমি নিশ্চিত ছিলাম না যে আমি স্যালারি কত চাইবো। ইন্টারভিউতে সবার শেষ প্রশ্ন ছিল স্যালারি আমি কত চাই, যেহেতু সেটা একটা নেগোশিয়েবল স্যালারি এরকম উল্লেখ ছিল চাকরির বিজ্ঞাপনে। সুতরাং আমি যেহেতু অসাধারণ একটা ইন্টারভিউ দিয়েছিলাম, সেই অনুযায়ী আমি স্যালারিটা চেয়েছিলাম। কিন্তু আলটিমেটলি পরবর্তীতে আমি যে স্যালারি চেয়েছি তার চেয়েও বেশি পেয়েছিলাম, কারণ আমার ইন্টারভিউটা ভালো হয়েছিল। সুতরাং স্যালারি কত চাইবেন সেটা পরবর্তী ধাপে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন, সেটা কভার লেটার বা রেজিউমে কোথাও উল্লেখ করা উচিত নয়। এর আগে আমরা দেখেছি যে 20টি শব্দ কভার লেটারে উল্লেখ করা উচিত। এখন আমরা দেখবো আরো কিছু শব্দ যেগুলো কভার লেটারে এড়িয়ে যাওয়া উচিত। যেমন হচ্ছে থিঙ্ক আউটসাইড অফ বক্স। এই শব্দগুচ্ছ খুবই জনপ্রিয় শব্দগুচ্ছ, কিন্তু অতিরিক্ত ব্যবহারের ফলে ইদানিংকালে এই শব্দগুচ্ছ একেবারে ক্লিশে হয়ে গিয়েছে। সেক্ষেত্রে এই ধরনের এই শব্দগুলো ব্যবহার করা ঠিক হবে না। সিনার্জি, টিম প্লেয়ার, হার্ড ওয়ার্কার, স্ট্র্যাটেজিক থিঙ্কার, ডিটেল ওরিয়েন্টেড, বেস্ট অফ ব্রিড, এছাড়া আরো যে শব্দগুলো এড়িয়ে চলা উচিত বা ফ্রেজগুলো এড়িয়ে চলা উচিত। কল মি এট, অনেকে কনক্লুশনে এটা লিখে থাকে কল মি এট। সরাসরি কিন্তু আপনি আপনার নিয়োগদাতাকে কল দিতে বলছেন। সরাসরি কল দিতে বলার চেয়ে আপনি লিখতে পারেন আই ক্যান বি রিচড এট, এভাবে আপনার ফোন নাম্বারটা উল্লেখ করতে পারেন। ইয়োরস লাভিংলি, এটা কিন্তু প্রফেশনাল লেটারে কখনোই ব্যবহার হবে না। ইয়োরস লাভিংলি ব্যবহার করা হয় সাধারণত ব্যক্তিগত পত্রে। সুতরাং কভার লেটার যেহেতু একটা প্রফেশনাল লেটার, এই লেটারে ইয়োরস লাভিংলি এটা কখনোই ব্যবহার হবে না। আই ওয়ান্ট পজিটিভ রেসপন্স, এটা অনেকটা অ্যারোগ্যান্ট ভাষাও কখনোই ব্যবহার করা যাবে না। আই থিংক ইট উড বি অ্যান ইন্টারেস্টিং জব, এই ধরনের ফ্রেজকেও পজিটিভলি দেখা হয় না। সুতরাং এই ধরনের ফ্রেজ এড়িয়ে চলা উচিত। এছাড়া সর্বশেষ আই ফিল দ্যাট, এই শব্দের চেয়ে আপনি যদি ব্যবহার করেন আই এম কনফিডেন্ট দ্যাট, আই স্ট্রংলি বিলিভ দ্যাট, এরকম ফ্রেজ যদি ব্যবহার করেন সেটা অনেক কনফিডেন্ট টোন হয়। কনফিডেন্ট টোনটা ব্যবহার করাই আপনার উচিত। কখনোই আই ফিল দ্যাট এই ধরনের কনফিউজিং কোনো শব্দ কোনো ফ্রেজ ব্যবহার করা উচিত নয়। সবশেষে একটা কভার লেটার পার্ট বাই পার্ট কিরকম হতে পারে সেটা আমরা এখানে দিলাম। আপনার যদি কোনো প্রশ্ন থাকে অথবা আপনি যদি আমাদের রিসোর্স গুলা দেখতে চান, সেক্ষেত্রে www.facebook.com/groups/careermentorbd এই গ্রুপে ভিজিট করে আপনি
রিসোর্স গুলো দেখে নিতে পারেন। কোনো প্রশ্ন থাকলে এই গ্রুপে আপনি প্রশ্ন করতে পারেন, যত দ্রুত সম্ভব আমি জবাব দেওয়ার চেষ্টা করব। আজকের মতো লেকচারটা এখানেই শেষ হচ্ছে। আমাদের পরবর্তী লেকচার হচ্ছে রেজিউমে রেসিপি। আশা করছি আপনি আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।